সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো নিরাপদে আছো, সুস্থ আছো। আমরা আমাদের নির্ধারিত ছুটি শেষ করে আবার ফিরে এসেছি আমাদের অনলাইন ক্লাসে। ঢাকা কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতে আমি আমার পরিচয় দিই। আমি পল্লবী দে, প্রভাষক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজ আমি ক্লাস নিব গণিত বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য। গণিত বিভাগ অনার্স প্রথম বর্ষ, বিষয় হচ্ছে প্রিন্সিপালস অফ মাইক্রো ইকোনমিক্স। আর এই বিষয়টির অধ্যায় 2, দ্বিতীয় অধ্যায়, চাহিদা এবং ভোক্তার আচরণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে দুটি। একটি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, আরেকটি হচ্ছে মূল্যের আপাত অসামঞ্জস্যতা। এটি মাইক্রো ইকোনমিক্সের দুটি গুরুত্বপূর্ণ টপিক। এই ক্লাসটি শুধু গণিত বিভাগের নন মেজরদের জন্য না, এই ক্লাসটি অনার্স প্রথম বর্ষের অর্থনীতি বিভাগের রেগুলার স্টুডেন্টরাও অনার্স প্রথম বর্ষের জন্য মাইক্রো ইকোনমিক্সের একটি টপিক, এটি তোমরা ফলো করতে পারো। তো আমরা চলে যাই আজকের বিষয়বস্তুতে। প্রথম বিষয়টি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এক্ষেত্রে আমরা এই টপিকটি শুরু করার আগে, আমরা যেহেতু ছুটির আগে এই অধ্যায়টি শুরু করেছিলাম, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু বিষয় হচ্ছে উপযোগ, প্রান্তিক উপযোগ এই বিষয়গুলো সম্পর্কে আমরা গত ক্লাসে ধারণা নিয়েছিলাম। উপযোগ কি? উপযোগ হচ্ছে কোনো দ্রব্যের, সেটি বস্তুগত দ্রব্য হতে পারে, অবস্তুগত দ্রব্য হতে পারে, কোনো দ্রব্যের বিশেষ গুণ, যে গুণ দিয়ে মানুষ তার অভাব মোচন করতে পারে। অর্থাৎ দ্রব্যের একটি বিশেষ ক্ষমতাকে আমরা উপযোগ বলছি, যে দ্রব্যটি মানুষের অভাব মোচন করতে পারে। সেটি নেতিবাচক দ্রব্য হোক, ইতিবাচক দ্রব্য হোক, বস্তুগত দ্রব্য হোক, অবস্তুগত দ্রব্য হোক। যেমন উদাহরণ হিসেবে আমরা দিতে পারি, একজন ছাত্রের লেখার জন্য সে কলমের চাহিদা করবে, খাতার চাহিদা করবে, কিন্তু কলমের যদি কালি না থাকে তাহলে তার লেখাটি সম্পূর্ণ হবে না। তো কলমের কালি, যেটি এই কলমের একটি বিশেষ গুণ, যেটি ব্যবহার করে ছাত্রটি তার লেখাপড়ার যে চাহিদা সেটি পূরণ করতে পারবে। তেমনি একজন তৃষ্ণার্ত ব্যক্তির কাছে পানি হচ্ছে একটি প্রয়োজনীয় দ্রব্য, যেটি গ্রহণ করলে পানির যে পিপাসা নিবারণ ক্ষমতা, সেই গুণটির জন্যই মানুষের পিপাসা নিবারণ হয়। ফলে পানির এই গুণকেও আমরা উপযোগ হিসেবে ধরে নিতে পারি। এভাবে যারা, তোমরা এটি অন্যভাবে নিও না, সমাজের অনেক শ্রেণীর মানুষ আছে যারা নেশা করছে, তাদের জন্য এই নেশা জাতীয় দ্রব্যটারও ওই বিশেষ গুণের জন্য তাদের সেই অভাবটা মোচন করতে পারে বলেই সেটিরও একটি উপযোগ আছে। অর্থাৎ দ্রব্য ইতিবাচক হোক, নেতিবাচক হোক, আমরা ধরে নিব যে যে দ্রব্যের অভাব মোচন করার ক্ষমতা আছে সেটিকে আমরা উপযোগ বলবো। এখন উপযোগ, আমি গত ক্লাসে এগুলো সব আলোচনা করেছি, আমি আবার একটু রিভিউ করছি তোমাদের সুবিধার জন্য। উপযোগ হচ্ছে একটি মানসিক বিষয়, মানসিক তৃপ্তির বিষয়, যেটি ভোক্তার কাছ থেকে আসে। এই তৃপ্তিটি একজন কনজিউমার যখন সে অভাব ফিল করে, তখন সে কোনো দ্রব্য কনজিউম করে যখন তার অভাব মোচন করতে পারে, তাকে সেই দ্রব্যটির গুণের জন্যই সেটি হয়ে যায় উপযোগ। এখন উপযোগ সংখ্যাগত হতে পারে, পর্যায়গত হতে পারে। উপযোগ অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য। এই উপযোগ, যেমন একটি দ্রব্য আমরা ক্রয় করব, এই ক্রয় ক্ষমতা কিসের মাধ্যমে? দ্রব্যের দাম। এই দাম অর্থের মাধ্যমে আমাদের পরিশোধ করতে হয়। তো এই জন্যই উপযোগ অর্থের মাধ্যমে পরিমাপ করা হয়। তো এগুলো হচ্ছে উপযোগের বৈশিষ্ট্য। এখন উপযোগ ব্যাখ্যা করতে গিয়ে আমরা মোট উপযোগ কি পড়েছি?
প্রান্তিক উপযোগ কি পড়েছি। মোট উপযোগ হচ্ছে একজন ভোক্তা একটি দ্রব্যের যত একক সে গ্রহণ করবে প্রতি একক থেকে যে উপযোগ পাবে সবকটি উপযোগ যদি যোগ করা হয় তখন তাকে বলা হয় সম্মিলিত বা মোট উপযোগ, বা সম্মিলিত উপযোগকে মোট কথা মোট উপযোগ বলা হয়। আবার প্রান্তিক উপযোগ কোনটা? একজন ভোক্তা যখন একটি দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগ করে, এই অতিরিক্ত এক এককের জন্য যদি তার মোট উপযোগের পরিবর্তন ঘটে, যতটুকু পরিবর্তন হলো সেটি তার প্রান্তিক উপযোগ। অর্থাৎ অতিরিক্ত এক একক ভোগ করার পর যে উপযোগের পরিবর্তন হয় সেটি হচ্ছে প্রান্তিক উপযোগ। এখন আমরা দেখে নিব এই প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান হয়, অর্থাৎ এটি ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। এটি একটি বিধি বা ল, এটিকে ইংরেজিতে বলা হয় ল অফ মার্জিনাল ইউটিলিটি। এখন আমরা দেখব বিধিটি কি। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো ব্যক্তি একটি বিশেষ দ্রব্য ক্রমাগতভাবে যদি ভোগ করতে থাকে তখন ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ ক্রমেই হ্রাস পেতে থাকে। মোট উপযোগ বাড়ে কিন্তু ক্রমহ্রাসমান হারে বাড়ে। উপযোগের এই বিধিকেই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলা হয়। প্রিয় ছাত্ররা, এখানে এই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির যে ধারণা ব্যাখ্যা করেছি, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি দিয়েছি, সেটি হচ্ছে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে। অন্যান্য অবস্থা কি? অন্যান্য অবস্থা হচ্ছে ভোক্তার আয়, ভোক্তার রুচি, ভোক্তার পছন্দ, এগুলো যদি অপরিবর্তিত থাকে তখন একজন ভোক্তাকে একটা নির্দিষ্ট সময় ব্যবধানে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে একটি দ্রব্য যদি বারবার ভোগ করতে দেওয়া হয় তখন ওই ভোক্তার কাছে ওই দ্রব্যের ভোগের আগ্রহ ক্রমান্বয়ে কমতে থাকবে। এই ক্রমান্বয়ে কমার যে প্রবণতা, মোট উপযোগ বাড়বে হয়তো, কিন্তু সেটিও ক্রমহ্রাসমান হারে বাড়বে। এই যে উপযোগের এই বিধিকেই বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। আমরা আরেকটু দেখে নিই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকে আরেকটু কিভাবে ব্যাখ্যা করা যায়। কোনো ব্যক্তি যদি একটি দ্রব্য অধিক পরিমাণে ভোগ করতে থাকে তখন ওই দ্রব্যের অতিরিক্ত এককগুলো হতে সে ক্রমশ কম উপযোগ লাভ করে এবং এর জন্য ক্রমশ কম মূল্য দিতে রাজি থাকে, তখন ভোগের এই নিয়মটিকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলা হয়। প্রিয় ছাত্ররা, একই কথায় মোটামুটি আমি একটু ভিন্নভাবে তোমাদেরকে বোঝাতে চেষ্টা করেছি। যেমন একজন ভোক্তাকে একটি দ্রব্য যদি অধিক পরিমাণে একটা নির্দিষ্ট সময়ে একজন ভোক্তাকে যদি তুমি 5 প্লেট ভাত খেতে দাও, তখন সে প্রতিটা প্লেট থেকে সমান উপযোগ কি পাবে? মোটেও না। প্রথম উপযোগ, সে ক্ষুধার্ত ব্যক্তি, প্রথম প্লেট থেকে যে উপযোগ পাবে দ্বিতীয় প্লেট থেকে কিন্তু সেই উপযোগ পাবে না। তৃতীয় প্লেট থেকে খেতে তার আগ্রহ অনেকটাই কমে যাবে, চতুর্থ প্লেট সে খেতে চাইবে না। এইভাবে তার ক্রমান্বয়ে ভোগের প্রবণতাটা কমে আসবে। আমি একটি উদাহরণ একটু দেখাতে তোমাদেরকে চেষ্টা করছি। দেখো, এখানে একটি এক্সাম্পল দাঁড় করিয়েছি। একজন তৃষ্ণার্ত ব্যক্তি, সে ভীষণভাবে তৃষ্ণার্ত, তার কাছে একটি কোক, 1 বোতল কোকের চাহিদা তখন অনেক বেশি। তখন সে 1 বোতল কোকই মোটামুটি গ্রহণ করবে। তখন ফার্স্ট বোতল থেকে যে উপযোগ সে পাবে, দ্বিতীয় বোতল থেকে দেখো, দ্বিতীয় বোতল গ্রহণ করার পর তার উপযোগ, মোট উপযোগ কিন্তু বাড়ছে। দেখো, টোটাল ইউটিলিটি লেখা আছে এখানে। প্রতিটা গ্লাস থেকে বা প্রতিটা বোতল থেকে তার উপযোগ অবশ্যই বাড়ছে, কিন্তু কী হারে বাড়ছে সেটি আমরা দেখাবো প্রান্তিক উপযোগ দিয়ে। মার্জিনাল ইউটিলিটিতে গিয়ে দেখো, প্রথম গ্লাসে সে 12 একক বা 12 ইউটিল উপযোগ পেলে দ্বিতীয় গ্লাস থেকে সে 9 ইউটিল উপযোগ পায়, তৃতীয় গ্লাস থেকে সে 6 ইউটিল, চতুর্থ গ্লাস থেকে 3 ইউটিল। এইভাবে আস্তে আস্তে তার মোট উপযোগ বাড়লেও তার তৃষ্ণার্ত ব্যক্তিটির 1 বোতল
ভোগ গ্রহণ করার উপযোগ ক্রমান্বয়ে কমতে থাকে। এই ক্রমান্বয়ে কমার যে প্রবণতা তাকে একটি বিধি হিসেবে ব্যাখ্যা করা হয়েছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। আমরা আরেকটি চিত্র দেখি। একজন ব্যক্তিকে একসাথে 3টি আপেল খেতে দেওয়া হলো একটি নির্দিষ্ট সময়ে। এখানে বলা হয়েছে ইটিং দ্য ফার্স্ট আপেল গিভস দ্য কনজিউমার এ লট অফ স্যাটিসফ্যাকশন। আমরা দেখো এখানে স্যাটিসফ্যাকশনের পরিমাণটা দেখাচ্ছি। ইটিং দ্য সেকেন্ড আপেল উইল নট গিভ অ্যাজ মাচ এক্সট্রা স্যাটিসফ্যাকশন অ্যাজ দ্য ফার্স্ট ডিড। যতটা প্রথমটা দিয়েছিল সেকেন্ডটা তার কাছে ততটা উপভোগ্য নয়। তৃতীয়টি ঠিক আরও কম। এইভাবেই আমরা দেখো এই আপেলের ইউনিটও দেখালাম। 6টি আপেল এভাবে যদি খেতে দেওয়া হয় ব্যক্তিকে, তার মার্জিনাল ইউটিলিটির কী অবস্থা হবে। টোটাল ইউটিলিটি হয়তো বাড়বে, কিন্তু তাও ক্রমহ্রাসমান হারেই বাড়বে, এক পর্যায়ে শূন্য হয়ে যাবে। এরপরেও যখন অতিরিক্ত একক সে গ্রহণ করবে ভোক্তা, তখন ইউটিলিটি ঋণাত্মক হতে থাকবে। এটিকেই বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এটি একটি সুপরিচিত, অর্থনীতির সুপরিচিত একটি বিধি। আশা করি তোমরা এই উদাহরণগুলোর মাধ্যমে মোটামুটি এই বিধিটি বুঝতে পেরেছ। এখন এই বিধিটির কিছু অনুমিত শর্ত আছে, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এই বিধিটি কার্যকর হবে। অনুমিত শর্তগুলো কি কি? ভোক্তার আয়, রুচি, পছন্দ স্থির হতে হবে। অর্থাৎ ভোক্তার আয় যদি পরিবর্তন হয়ে যায় তখন তার কি হবে? তখন তার এই বিধিটি কার্যকর হবে না, কারণ আয় বেশি, সে বেশি কিনতে চাইবে, বেশি ভোগ করতে চাইবে। অনুকরণ প্রিয়তা থাকলে এই বিধিটি কার্যকর হবে না। এরকম কিছু অনুমিত শর্ত আছে। আবার একটা নির্দিষ্ট সময়ে ভোগ করতে হবে। সময় যদি তাকে ডিফারেন্ট সময়ে ভোগ করতে দেওয়া হয় তখন অবশ্যই এই বিধিটি কার্যকর হবে না। এই জন্য একটি নির্দিষ্ট সময় বিবেচনা করতে হবে। আর দ্রব্যের এককগুলো হবে সমজাতীয়, অর্থাৎ এটি যেমন আপেল, তাকে আপেলই দিতে হবে একটি নির্দিষ্ট সময়ের জন্য। এটি ভিন্ন ভিন্ন দ্রব্য তাকে ভোগ করতে দেয়া যাবে না, তখন এই বিধিটি কার্যকর হবে না। এগুলো হচ্ছে নির্ধারিত অনুমিত শর্ত। এখন আমরা এই ছকটি যদি চিত্রে রূপদান করতে যাই, অর্থাৎ এই বিধিটি যদি চিত্রে রূপদান করতে যাই, কি দাঁড়ায় তোমরা একটু দেখো। কনজিউমড পার মিল, অর্থাৎ প্রতি মিলে সে কী পরিমাণ কনজিউম করছে, তার টোটাল ইউটিলিটি কী পরিমাণ বাড়ছে ভোক্তার, আর মার্জিনাল ইউটিলিটির কী অবস্থা। আমরা টোটাল ইউটিলিটি রেখাটি দেখাচ্ছি। ভূমি অক্ষে ইউনিট কনজিউমড পার মিল, আর এখানে টোটাল ইউটিলিটি দেখাচ্ছি। প্রথম ইউনিটে সে 10 একক ভোগ করে, দ্বিতীয় ইউনিটে 18 একক, তৃতীয় ইউনিটে 24 একক, এভাবে চতুর্থ ইউনিটে 28 একক, এইভাবে তার টোটাল ইউটিলিটি। আবার ঠিক একইভাবে মার্জিনাল ইউটিলিটি দেখো, 7 একক দ্রব্য ভোগ করার পর তার মার্জিনাল ইউটিলিটিটা ক্রমহ্রাসমান হয়। এই রাশিগুলোই আমি চিত্রে দাঁড় করিয়েছি, এবং এই চিত্রটি রেখাটি যোগ করলে দেখা যায় রেখাটি ক্রমহ্রাসমান হচ্ছে। অর্থাৎ টোটাল ইউটিলিটি দেখো, তোমরা একটু লক্ষ্য করে দেখো, টোটাল ইউটিলিটি যেখানে সর্বোচ্চ হচ্ছে মার্জিনাল ইউটিলিটি সেখানে শূন্য হয়ে যাচ্ছে, 30 সেখানে শূন্য। অর্থাৎ মার্জিনাল টোটাল ইউটিলিটি সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হয়। এই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি মার্জিনাল ইউটিলিটি ক্রমহ্রাসমান দেখিয়েছি, তোমরা চিত্র থেকে মোটামুটি এই বিষয়টি ধারণা করতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই বিধিটির কিছু সীমাবদ্ধতা আছে, আমরা সেটা একটু দেখে নিব। মানুষের অভ্যাস ও আয়ের যদি কোনো পরিবর্তন না হয় তবে এই নিয়ম কার্যকর হয়। এই বিষয়গুলোর যে কোনো একটির পরিবর্তন হলে বিধিটি কার্যকর হয় না। দ্রব্যের একক পর্যাপ্ত না হলে এটি কার্যকর হবে না। অর্থাৎ তৃষ্ণার্ত ব্যক্তির নিকট 1 গ্লাস না দিয়ে যদি আমি 1 চা চামচ পানি দিই, উপযোগ না কমে বরং বাড়তে থাকবে। কোনো দ্রব্যের প্রান্তিক উপযোগ শুধু ভোগের উপর নির্ভর করে না, বরং পরিপূরক ও পরিবর্তক দ্রব্যের উপরও নির্ভর করে। যেমন কফির দাম কমে গেলে চায়ের উপযোগ কমে যায়। অনুকরণ প্রিয়তা থাকলে ভোক্তার ইচ্ছা অনিচ্ছাকে প্রভাবিত করে, সেক্ষেত্রে বিধিটির ব্যতিক্রম দেখা যায়। অনুকরণ প্রিয়তা কি? পাশের বাসার ব্যক্তিটির
বাসায় এত দামি দামি আসবাবপত্র আছে, আমার বাসায়ও ঠিক একই রকম দামি আসবাবপত্র থাকতে হবে। পাশের বাসার ভাবি এত গয়না পড়েছে, আমারও ঠিক এরকম গয়না থাকতে হবে। এরকম যদি অনুকরণ প্রিয়তা ভোক্তার ভেতরে কাজ করে, তখন এই বিধিটি কার্যকর হয় না। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে দুটো টপিকের প্রথমটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি সম্পর্কে একটি ধারণা পেলাম। এবার আমরা চলে যাব দ্বিতীয় টপিক নিয়ে। দ্বিতীয় টপিকটি কি? মূল্যের আপাত অসামঞ্জস্যতা। খুব মজার একটি টপিক। দ্রব্য মূল্য আছে, মূল্যের আপাত অসামঞ্জস্যতাটা কি? এটাকে আবার বলা হয়েছে ধাঁধা, হীরক পানি ধাঁধা। ইংরেজিতে এটাকে বলা হয় দ্য প্যারাডক্স অফ ভ্যালু। বিষয়টি কি? ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে ওয়ালরাস, জেভন্স প্রমুখ নয়া ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ একটি আধুনিক উপযোগ তত্ত্বের অবতারণা করেন। তাদের মতে কোনো দ্রব্যের দাম তার প্রান্তিক উপযোগের উপর নির্ভর করে, মোট উপযোগের উপর নয়। ফলে যে দ্রব্যের প্রান্তিক উপযোগ বেশি তার দাম বেশি, আর যে দ্রব্যের প্রান্তিক উপযোগ কম তার দামও কম। পাশাপাশি আমি এটা একটু বলি, যে দ্রব্যের যোগানের পরিমাণ বেশি তার প্রান্তিক উপযোগ কম, কারণ যোগান বেশি হয় সে দ্রব্যের এককের সংখ্যা বেশি। ফলে দ্রব্যের একক যতই বাড়ানো হয় তার প্রান্তিক উপযোগ ততই কমে আসে, কিন্তু মোট উপযোগ বেড়ে যায়। অপরদিকে যে দ্রব্যের যোগান যত কম সে দ্রব্যের প্রান্তিক উপযোগ তত বেশি, কিন্তু যোগান কম হওয়ায় মোট উপযোগ কমে আসে। বিষয়টি কি? তোমাদের কাছে অনেক বিষয়টি একটু কঠিন মনে হতে পারে। একবার একটু ভেবে দেখো, যদি দুটো দ্রব্য, হীরা আর পানি, দুটো দ্রব্য নিই, এই দুটো দ্রব্যের মধ্যে প্রকৃতিতে কোনটি অ্যাভেলেবেল বা কোনটি সহজলভ্য? অবশ্যই পানি। তাহলে পানি যদি সহজলভ্য হয়, পানি তো দাম বেশি হওয়া উচিত। হীরক তো ব্যবহার করি কম, পানি তো ব্যবহার করি বেশি, পানির দামই বেশি হওয়া উচিত। হীরা তো ব্যবহার করা হয় না, মোটামুটি এক পর্যায়ের ভোক্তা ছাড়া হীরা সকল পর্যায়ের ভোক্তারা ব্যবহার করার কথা চিন্তাও করতে পারে না, কিন্তু ওই দ্রব্যের দামই বেশি। এগুলো কেন? এই যে এই আপাত অসামঞ্জস্যতা, এটি কেন? আমরা একটু পরের স্লাইডটাতে দেখলে মোটামুটি একটু ধারণা পেতে পারি। দেখো, পরের স্লাইডে বলা আছে কোনো পণ্যের দাম কি দ্বারা প্রভাবিত হয়? কোনো পণ্যের দাম তার উপযোগ দ্বারা অনেকাংশে প্রভাবিত হয়। তাই যে পণ্যের উপযোগ বেশি তার দাম বেশি হওয়া উচিত, যে পণ্যের উপযোগ কম তার দাম কম হওয়া উচিত। এই যে আমি যেটা বললাম, আমার কাছে পানির উপযোগ বেশি, পানির দাম বেশি হওয়া উচিত। হীরার উপযোগ কম, তাহলে হীরার দাম কম হওয়া উচিত। কিন্তু বাস্তবে কি হয়? বাস্তবে দেখা যায় ঠিক তার উল্টোটা। অর্থাৎ কোনো পণ্যের উপযোগ কম হলেও দাম বেশি, আবার কোনো পণ্যের উপযোগ বেশি হলেও দাম কম। অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ এই বিষয়ে উদাহরণ দিতে গিয়ে হীরক এবং পানির কথা উল্লেখ করেন। তিনি কিভাবে ব্যাখ্যা করেন বিষয়টি? পানির অপর নাম জীবন, পানি ছাড়া জীবন ধারণ করা অসম্ভব। অন্যদিকে হীরা বস্তুত মানুষের কোনো উপকারেই আসে না, জীবন ধারণের জন্য এটি অপরিহার্যও নয়। তাহলে হীরার চেয়ে পানির উপযোগ বেশি। তিনি বলেন, এটা কেমন কথা যে পানি ছাড়া মানুষের জীবন ধারণ অসম্ভব, কিন্তু পানির দাম নেই। অথচ হীরক অত্যন্ত অপ্রয়োজনীয় হওয়া সত্ত্বেও এর দাম অত্যন্ত বেশি। এটি কি? তাহলে এটি একটি প্যারাডক্স বা অসামঞ্জস্যতা। এই জন্য এই সমস্যাকে মূল্যের আপাত অসামঞ্জস্যতা বা হীরক পানি ধাঁধা হিসেবে তিনি আখ্যায়িত করেছেন। এখন এই ধাঁধার অর্থনীতিতে এই ধাঁধার কোনো সমাধান আসলে সে অর্থে বের করা সম্ভব হয়নি। তবুও একটি বিষয় নিয়ে এটিকে ব্যাখ্যা করা হয়েছে। যেমন অধ্যাপক অ্যাডাম স্মিথ এই অসামঞ্জস্যতার কোনো কারণ খুঁজে বের করতে পারেননি। তিনি শুধু এটুকু বলতে পেরেছেন যে পানির ব্যবহারিক মূল্য বেশি কিন্তু বিনিময় মূল্য কম। অপরদিকে হীরকের ব্যবহারিক মূল্য কম কিন্তু বিনিময় মূল্য বেশি। প্রিয়
ছাত্ররা, আমি এখানে দুটো সার্কেল করে দুটো শব্দ লিখেছি। একটি ব্যবহারিক মূল্য, ভ্যালু ইন ইউজ, আরেকটি বিনিময় মূল্য, ভ্যালু ইন এক্সচেঞ্জ। বিষয়টি কি? ব্যবহারিক মূল্য হচ্ছে যেটি আমার ব্যবহার করার জন্য অপরিহার্য, হ্যাঁ, যেটি আমি ব্যবহার করার জন্য দাম দিয়ে কিনে নিই, সেটি ব্যবহারিক মূল্য। আর বিনিময় মূল্য, ভ্যালু ইন এক্সচেঞ্জ, যেটি মোটামুটি হস্তান্তর করে আমরা বিনিময়ের মাধ্যমে আমরা পেতে পারি। এই দ্রব্য বিনিময় করতে গেলে অবশ্য তার একটি মূল্য দিতে হয়। তাহলে ব্যবহার করতে একটি মূল্য, বিনিময় করতে একটি মূল্য। এখন পানির কোনটি বেশি? পানির ব্যবহারিক মূল্য বেশি, কিন্তু বিনিময় মূল্য কম। আর অপরদিকে হীরার বিনিময় মূল্য বেশি, ব্যবহারিক মূল্য কম। অর্থাৎ সকল শ্রেণীর ভোক্তার জন্য হীরাটি অপরিহার্যও নয়। তো এটি হচ্ছে বিনিময় মূল্য আর ব্যবহারিক মূল্য দিয়ে এই ধাঁধাটাকে অ্যাডাম স্মিথ ব্যাখ্যা করতে চেষ্টা করেছেন। এখন আমরা দেখব পরবর্তীতে ঊনবিংশ শতাব্দীতে এসে, ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে মার্শাল ওয়ালরাস প্রমুখ ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের সমস্যার সমাধানে এগিয়ে আসেন। তাদের মতে পণ্যের দাম তার মোট উপযোগ নয়, বরং প্রান্তিক উপযোগের উপর নির্ভর করে। ভারসাম্য অবস্থায় দাম সমান প্রান্তিক উপযোগ। পানির মোট উপযোগ বেশি, প্রান্তিক উপযোগ কম, তাই পানির দাম কম। আবার হীরার মোট উপযোগ কম, কিন্তু প্রান্তিক উপযোগ বেশি, তাই হীরার দাম বেশি। এখন প্রিয় ছাত্ররা, তোমরা মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ বুঝেছ। এখানে বলা হয়েছে পানি আমরা বেশি ব্যবহার করি, তাই পানির মোট উপযোগ বেশি, প্রান্তিক উপযোগ কম। আবার হীরা আমরা ব্যবহার করি কম, তাই হীরার মোট উপযোগ কম, প্রান্তিক উপযোগ বেশি। এখন যেটির প্রান্তিক উপযোগ বেশি সেটির দাম বেশি। এটি একটি সমাধানে আসার একটি চিন্তাধারা, যারা নিউ ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ চিন্তা করেছেন। যেটির প্রান্তিক উপযোগ বেশি সেটিরই দাম বেশি। তাহলে হীরার প্রান্তিক উপযোগ বেশি, হীরার দাম বেশি। পানির প্রান্তিক উপযোগ কম, পানির দাম কম। তাছাড়া এখানে আরো বলা হয়েছে কোনো পণ্যের দাম তার উপযোগ নয়, বরং উৎপাদন খরচ দ্বারাও প্রভাবিত হয়। তাহলে প্রথমে আমরা দেখলাম ব্যবহারিক মূল্য, বিনিময় মূল্য, তারপর দেখলাম মোট উপযোগ, প্রান্তিক উপযোগ, এখন দেখছি উৎপাদন খরচ। তাহলে একটি টপিককে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে। দেখো, পানি অনেক ক্ষেত্রে সহজলভ্য, এর উৎপাদন খরচ নেই বললেই চলে, কিন্তু তাই পানির দাম কম। আবার অন্যদিকে হীরা খুবই দুষ্প্রাপ্য, এর উৎপাদন খরচ অনেক বেশি, তাই হীরার দাম বেশি। তাহলে এখানে কয়টি ভাবে এই যে হীরক পানির অসামঞ্জস্যতাকে কয়ভাবে ব্যাখ্যা করা হয়েছে? ব্যবহারিক মূল্য, বিনিময় মূল্য, এই দুটো মূল্যের ভিত্তিতে, আবার মোট উপযোগ, প্রান্তিক উপযোগ, এই দুটো উপযোগের ভিত্তিতে, আবার বলা হয়েছে উৎপাদন খরচ এর ভিত্তিতে। এভাবে প্রান্তিক উপযোগ ও উৎপাদন খরচের পার্থক্যের উপর ভিত্তি করে হীরা ও পানির দামে আপাত অসামঞ্জস্যতার সমস্যার সমাধান খুঁজে বের করা হয়েছে। প্রিয় ছাত্ররা, এই বিষয়টিকে অর্থনীতিতে একটি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা হয়। চিত্রটিতে কি বলা হয়েছে দেখো। চিত্রে OX অক্ষে হীরক ও পানির পরিমাণ ও Y অক্ষে প্রান্তিক উপযোগ ও দাম ধরা হয়েছে। WW1 রেখা, WW1 পানির এবং DD1 ডায়মন্ডের অর্থাৎ হীরকের প্রান্তিক উপযোগ রেখা। চিত্র অনুসারে OM পরিমাণ হীরকের প্রান্তিক উপযোগ SM এবং OM1 পরিমাণ পানির প্রান্তিক উপযোগ TM1। একটু লক্ষ্য করলে দেখা যায় SM ইজ গ্রেটার দেন TM1, অর্থাৎ SM TM1 এর চেয়ে বেশি, অর্থাৎ হীরকের প্রান্তিক উপযোগ পানির চেয়ে বেশি। এই যে প্রান্তিক উপযোগ বেশি, কাজে পানির চেয়ে হীরকের দাম বেশি হবে, কারণ বাজারে দাম প্রান্তিক উপযোগের সমান হয়ে থাকে। উল্লেখ্য যে
পানির মোট উপযোগ হীরার মোট উপযোগের চেয়ে বেশি। চিত্র অনুসারে TU ইকুয়াল টু OWTM, আবার TUD ইকুয়াল টু ODSM। চিত্র অনুসারে দেখা যাচ্ছে OWTM এই চতুর্ভুজের চাইতে অবশ্যই বড়। কাজেই দুটি পণ্যের দাম মোট উপযোগ নয়, বরং প্রান্তিক উপযোগ দ্বারাই নির্দেশিত হয়। এভাবেই মূল্যের আপাত বিরোধিতার সমাধান করা হয়। তাহলে আমরা আজকে যে টপিকটি পড়েছি, প্রথমটি তো বলেছি যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। দ্বিতীয়টি হচ্ছে হীরক পানি ধাঁধা বা মূল্যের আপাত অসামঞ্জস্যতা। আমরা প্রকৃতিতে এরকম অনেক দ্রব্য খুঁজে পাবো যেটির ব্যবহারিক মূল্য বেশি কিন্তু বিনিময় মূল্য কম, আবার যেটির বিনিময় মূল্য বেশি ব্যবহারিক মূল্য কম। এইভাবে একটি অসামঞ্জস্যতা তৈরি হয়, যে অসামঞ্জস্যতার সমাধান দিতে গিয়ে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন পথ খুঁজে বের করেছেন যে যেটির প্রান্তিক উপযোগ বেশি সেটির দাম বেশি, আবার যেটির প্রান্তিক উপযোগ কম সেটির দাম কম, আবার যেটির উৎপাদন খরচ বেশি সেটির দাম বেশি, যেটির উৎপাদন খরচ কম সেটির দাম কম। এইভাবে এই অসামঞ্জস্যতার সমাধান খুঁজে বের করার চেষ্টা করা হয়েছে। প্রিয় ছাত্ররা, তোমরা অনেক ধৈর্য সহকারে আমার ক্লাসটি দেখেছো। আজকের ক্লাসটি আমার এ পর্যন্তই। আগামী ক্লাস দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজকের ক্লাস দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।